তোমরা যারা ডব্লিউবিপি এবং কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো তোমাদের 100 দিনের একটা স্মার্ট স্টাডি করা হয়েছে, যেখানে আমি পার ডে প্রতিটা দিন 2 ঘন্টা করে সময়ের মধ্যেই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, পিভিআরসিএসের প্রশ্ন এবং তার সাথে রিজনিংয়ের উপরে ক্লাস রাখছি, এবং জিকের এক একটা গুরুত্বপূর্ণ টপিক কিন্তু আমি তোমাদের তুলে করিয়ে দিচ্ছি, এবং সাথে ম্যাথ কনসেপ্ট এবং শর্টকাট দিয়েও কিন্তু আমি তোমাদের প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। প্রতিদিন তুমি দেখো ক্লাসগুলো তুমি হচ্ছে সকাল, দেখো তোমরা অনেকেই বলছো দাদা এই যে এত সকালে তুমি উঠে ক্লাস করতে পারছো না, তাই আমি ভাবলাম যে এটাকে এএমটা পিএম করে দিই, যাতে তোমরা অন্তত লাইভ ক্লাসগুলো মানে করতে পারো, ঠিক আছে, সেই জন্যই। তা আজকে দেখো, আজকে তুমি কি কি ক্লাস পাচ্ছ, কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে আমরা দেখে নেব। র্যাঙ্কিং ইন্ডেক্স, ইন্ডেক্স বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক, এর উপর কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়, সেই বিষয়টা আমরা দেখে নেব। আর জিকে পিভিআরসিএসের উপরে আমরা দেখব 2018 সালে তোমার যে ডব্লিউপি কনস্টেবল পরীক্ষাটা হয়েছিল, তার উপরে মোটামুটি 5টা প্রশ্ন আমি রেখেছি একদম ডিটেলসে, সেগুলো পড়ে নেব। রিজনিং থেকে আজকে দেখব ছক্কা ও ঘনক, মানে ছক্কার উপরে যে প্রশ্নগুলো আসে না, সেটাই কিন্তু আজকে দেখে নেব। আমি বেশ কয়েকটা প্রশ্ন বুঝিয়ে দেবো এবং তার সাথে প্র্যাকটিস করার জন্য আমি অনেকগুলো প্রশ্ন রেখেছি, সেগুলো তোমরা প্র্যাকটিস করবা। আর জিকে একটা গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে রয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়, সেই টপিকটা দেখে নেবো। আর ম্যাথের জন্য আজকে আমরা দেখব নাম্বার সিস্টেম, অর্থাৎ সংখ্যা তত্ত্বের উপরে আমরা 2টো ক্লাস করে নিয়েছি, আজকে 3 নাম্বার ক্লাসটা আমরা দেখে নেব, চলো। আর তোমরা যারা এই সমস্ত রেকর্ডেড ক্লাস এবং সাথে সমস্ত পিডিএফগুলো নিতে চাও, দেখো গুরুদক্ষিণা হিসেবে 149 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। এই নাম্বারে তুমি যে কোনো মাধ্যমে পেমেন্ট করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবে, সঙ্গে সঙ্গে আমি তোমাকে যুক্ত করে নেবো, কেমন? এই ক্লাসের মাধ্যমে আমরা সংখ্যা তত্ত্ব, দেখো সংখ্যা তত্ত্বের উপরে আমি তোমাদের পার্ট 1 এবং 2 করিয়ে দিয়েছি, আজকে 3 নাম্বার পার্টটা আমরা দেখে নেব। বেশ কিছু টাইপ আমি এখানে তুলেছি, সেগুলো বুঝে নাও। দেখো তোমাদের কিন্তু ডব্লিউবিপি কেপির জন্য আহামরি হাই লেভেলে যেতে হবে না, যে যতটুকু যাওয়ার প্রয়োজন তুমি ততটুকু যাও, ঠিক আছে। তারপরেও কিন্তু আমি একটু হাই লেভেল রাখছি, ঠিক আছে, তোমরা অনেকে রেলের পরীক্ষাও দেবে, সেই জন্য। দেখো এই টাইপের প্রশ্ন, দেখো এই একটা সংখ্যা দেবে, বললো এই সংখ্যাটির 6-এর স্থানীয় মান এবং 4-এর প্রকৃত মানের মধ্যে পার্থক্য কী হবে। দেখো স্থানীয় মান বলতে কি বোঝায়, মানে আসলে কোন স্থানে বসেছে, এখানে আছে 56,431 সংখ্যাটা, তাহলে এই যে ছয়টা আসলে কোন স্থানে বসেছে, তুমি বলবা একক, দশক, শতক, হাজার, 6টা হাজারের ঘরে বসেছে, মানে এর স্থানীয় মান হয়ে যাবে 6,000, বিষয়টা বোঝা গেল। আমি যদি ঠিক একই রকমই তোমাকে বলতাম যে 4-এর স্থানীয় মান কি, তুমি বলবা 4 শতকের ঘরে বসেছে, অর্থাৎ 400 হয়ে যাবে স্থানীয় মান। 3-এর স্থানীয় মান কি, 3 দশকের ঘরে বসেছে, অর্থাৎ 3 10 30 হয়ে যাবে 3-এর স্থানীয় মান, বোঝা গেল স্থানীয় মান বিষয়টা কি। প্রকৃত মান, দেখো প্রকৃত মান সবসময় যে সংখ্যার প্রকৃত মান জানতে চায় সে নিজেই হয়, 4-এর প্রকৃত মান 4 নিজেই, অর্থাৎ তুমি বলবা 6,000 থেকে 4 বাদ দেবো, কারণ আমাদের পার্থক্য জানতে চাইছে। 6,000 থেকে 4 বাদ দিলে তুমি বলবা যে 5,900 কত হবে, 96 হবে। অপশন 3 আমাদের সঠিক উত্তর। চলো পরে প্রশ্ন। বলছে একটি 3 অঙ্কের সংখ্যার অঙ্কের যোগফল 14, ঠিক আছে। বলছে যদি দশক এককের দ্বিগুণ হয় এবং একক শতকের 1/4 হয়, তাহলে সংখ্যাটি নির্ণয় করো। কোনো কিছু XYZ কিছু ধরতে হবে না, তুমি শুধু দিমাগটাকে কাজে লাগাবা। দেখো যা পড়তে পড়তে যাবা আর করতে করতে যাবা। বলছে একটি 3 অঙ্কের সংখ্যার অঙ্কের যোগফল 14, দেখো তো 4টে অপশান টেস্ট করবা, কারণ আমাদের পরীক্ষার সময় কিন্তু অপশান থাকবে, আমরা যত তাড়াতাড়ি পারবো অঙ্কগুলো সমাধান করতে সেটাই চেষ্টা করব। দেখো এখানে কিন্তু 6 4 10 14 হচ্ছে, এখানে কিন্তু 14 হচ্ছে না, অর্থাৎ অপশান 2 তো উত্তর হবেই না। এখানে 14 হচ্ছে, এখানে 14 হচ্ছে, অর্থাৎ আমরা বুঝে গেলাম যে প্রথম একটু এই বাক্যটা পড়ে আমরা বুঝলাম যে অপশান 2 আমাদের উত্তর হবে না। বলছে যদি দশক এককের দ্বিগুণ হয়, দেখো দশক কোনটা, এই যে তুমি তো জানোই যে একক, দশক, শতক, তা দশকটা এককের দ্বিগুণ, দেখো 4 কি 6-এর দ্বিগুণ, অবশ্যই না, তুমি বলবা এটাও হবে না। সঙ্গে সঙ্গে বলবা 8 কি 2-এর দ্বিগুণ, 8 কিন্তু 2-এর দ্বিগুণ না, এটাও হবে না, অর্থাৎ অপশান 4 আমাদের উত্তর হতে বাধ্য। 4 2-এর দ্বিগুণ, তারপরে আর কি বলছে না বলছে সেটা আমাদের আর দেখার প্রয়োজন নেই, তাই না? বোঝা গেল। চলো পরে প্রশ্ন। বলছে দেখো যে 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির যোগফল কত। সিম্পল সহজ একটা সূত্র রয়েছে যে n ইন্টু n+1/2, মাথায় রাখবে। এটা হচ্ছে কি 1 থেকে এইভাবে ধরো বললো 30 বা 40 যত পর্যন্ত এই সংখ্যাগুলির যোগফল করতে বলুক না কেন, এই সূত্রটা অ্যাপ্লাই করবে, যেখানে n সমান হলো শেষের সংখ্যাটা, n মানে শেষের সংখ্যাটা, অর্থাৎ বলবা 30 পর্যন্ত, তাহলে 30 ইন্টু 30 যোগ 1 অর্থাৎ 31/2,
তাই না? তুমি তো দেখেই নিয়েছো n ইন্টু n প্লাস 1/2, তাই তো? দেখো তাহলে 2 দিয়ে কাটলে 15, 15 আর 31 যদি তুমি গুণ করো তাহলে কত হয় বলো? 3 15 45, 450 আর একটা 15 মানে 465, অপশান 2, অর্থাৎ খ আমাদের সঠিক উত্তর 465। বোঝা গেল? চলো পরে প্রশ্ন। বলছে একজন ছেলে 1 থেকে 20 পর্যন্ত সমস্ত স্বাভাবিক সংখ্যা যোগ করেছে, তবে সে একটি সংখ্যা 2 বার যোগ করেছে, যার কারণে যোগফল এত হয়েছে। সে কোন সংখ্যাটি 2 বার যোগ করেছে? সিম্পল ব্যাপার, যা বলবে আমরা তাই করব। যে একটা ছেলে 1 থেকে 20 পর্যন্ত সমস্ত স্বাভাবিক সংখ্যা যোগ করেছে, কিভাবে তাহলে? ওই যে 1 যোগ 2 যোগ 3 যোগ এইভাবে তোমার 20 পর্যন্ত যোগ করেছে। তাহলে তুমি বুঝেই গেছো যে এদের যোগফল বার করার সিস্টেমটা কি, n ইন্টু n প্লাস 1/2। তাহলে পরে তুমি বলবা 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল এত। করে দেখো 1 থেকে 20 পর্যন্ত আমার সংখ্যার যোগফল কত সেটা বার করি। তাহলে 20 গুণ 21/2, 2 দিয়ে কাটলে 10, অর্থাৎ 21 10কে 210। তাহলে 1 থেকে 20 পর্যন্ত তোমার ওই স্বাভাবিক সংখ্যার যোগফল 210, কিন্তু ওই ছেলেটা বার করেছে 215। তার মানে সে কোন সংখ্যাটা 2 বার লিখেছে? সে কিন্তু ওই যে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ এইভাবে 5 যোগ আর একটা 5 নিয়েছে। কারণ আমরা দেখছি 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল 210 হয়, কিন্তু ও পেয়েছে 215, অর্থাৎ একটা 5 ও এক্সট্রা নিয়েছে। অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে অপশান 1, যে সে 5 সংখ্যাটি 2 বার যোগ করে ফেলেছে। চলো বলছে একটি অশূন্য সংখ্যা মানে শূন্য নয় এমন একটা সংখ্যা এবং তার অনন্যকের 20 গুণের যোগফল 9 হলে সংখ্যাটি কত? দেখো একটি অসংখ্য সংখ্যা তুমি ধরলে একটা অশূন্য সংখ্যা, অর্থাৎ এক্স। তা বলছে সেই সংখ্যাটা এবং তার মানে কার? এই সংখ্যার অনন্যক। তাহলে এক্স এর অনন্যক কী হবে? দেখো এক্স এর অনন্যক হবে 1/x, ঠিক আছে? এবং তার 20 গুণের, বলেই দিয়েছে 20 গুণের যোগফল এই একটা সংখ্যা, আর এই সংখ্যাটার অনন্যক মানে তার মানেই তো সেই সংখ্যার অনন্যকের 20 গুণ এদের যোগফল নাকি 9 হয়। ব্যাস এইটুকুই অঙ্ক। এবার তুমি এটা যদি ক্যালকুলেশন করতে চাও তাহলে দেখবা হচ্ছে মিডল টার্ম চলে আসবে, ঠিক আছে? মিডল টার্মে আমরা যাচ্ছি না, আমরা অপশান টেস্ট করব, কারণ কি আমাদের পরীক্ষার সময় 4টে অপশান থাকবে। দেখো মিডল টার্মটাও আমি তোমাদের শিখিয়ে এসেছি আগেই, তুমি করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তা এখানে তুমি দেখো আমি তোমাকে অপশান টেস্ট শিখিয়ে দিচ্ছি। তুমি ধরলে যে -5, x সমান -5, তাহলে -5 ধরলে -5 যোগ দিয়ে 1/-5 ইন্টু 20, এটা করলে কি 9 আসে? দেখো তো, সঙ্গে সঙ্গে বলবা 5 দিয়ে 4 মানে 20কে কাটলে 4, -4 থাকছে আর এদিকে -5, -4 আর -5 যোগ করলে -9 আসছে। কখনোই এদিকে শুধু 9 মানে +9 আসছে না, অর্থাৎ -5 হবে না। তাহলে মাইনাসটা বাদ দিয়ে যদি আমরা শুধু 5 নিতাম, +5 নিতাম অপশান 4, তাহলে কিন্তু তুমি ভালো মতোই বুঝে যাচ্ছ যে সঠিক উত্তর হতে বাধ্য, তাই না? 5 দিয়ে কাটলে 4, 4 আর 5 যোগ করে 9, অপশান 4 আমাদের সঠিক উত্তর। কেমন? দেখো মিডল টার্ম করলেও হয়, আমি তোমাকে তবুও শিখিয়ে দিচ্ছি। ধরো এমন কোনো অপশান দিল, ওই ভগ্নাংশ আকারে অপশান দিয়ে দিল, তাই না? তখন সেই প্রশ্নের ক্ষেত্রে তোমার একটু সমস্যা হতে পারে, সেই জন্য আমি তোমাকে মিডল টার্ম শিখিয়ে দিই। ধরলাম সংখ্যাটা এক্স এবং তার অনন্যক মানে 1/x এর 20 গুণ এর যোগফল নাকি 9। তাহলে এখানে তুমি সরাসরি লিখবা x প্লাস 20/x সমান 9। তাহলে এদের লসাগু করলে নিচে x হচ্ছে, উপরে x², তাই না? প্লাস 20x, না সরি প্লাস 20 হবে, x কেটে গেল, সমান 9। এবার এক্সটা ওই দিক গিয়ে বজ্রকরণ হয়ে বলবো 9x, তাই না? তাহলে এখানে থাকলো কি x² প্লাস 20 সমান 9x। এটাকে সাজিয়ে তুমি এভাবে লিখতে পারো x² মাইনাস 9x প্লাস 20 ইজ ইকাল টু 0। এবার মিডল টার্ম করতে গেলে আমাদের কী করতে হয়? 20কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যাদের গুণ করলে 20 চলে আসে এবং যোগ বিয়োগ করলে 9 চলে আসে, -9 কিন্তু। হ্যাঁ, তুমি সঙ্গে সঙ্গে বলো নেবো একটা -4, এই -5 আর একটা -4 নেবো, তবেই তো 4 5 20, মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 20 আসবে, আর হচ্ছে 4 আর 5 9, মানে -5 আর -4 যোগ করলে -9। বিষয়টা বুঝলে? তাহলে x সমান তুমি কী পাবে? যে x -5 ইজ ইকাল টু 0 একটা আসবে, আর একটা x -4 ইজ ইকাল টু 0 আসবে। তাহলে x সমান একটা তুমি এখান থেকে বেরোবে, যে x সমান একটা 5 বেরোবে আর একটা x সমান 4 বেরোবে। কেমন? তাহলে 4 তো আমাদের অপশনে নেই, সঠিক উত্তর আমরা শুধু 5 বেরিয়েছে কিন্তু, হ্যাঁ, কারণ -5টা ওদিক গিয়ে +5 হয়ে যাবে, শুধু 5 আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের প্রশ্ন।
বলছে দেখো 17 থেকে এত পর্যন্ত কয়টি সংখ্যা 3 এবং 5 উভয় দ্বারা বিভাজ্য নির্ণয় করো। দেখো 3 ও 5 উভয় দ্বারা যখনই বিভাজ্য বলবে তখন এদের লসাগু বার করবে, আর 3 আর 5 এর লসাগু হচ্ছে 15। তা 15 দিয়ে আমি যদি তোমাকে শুধু বলতাম যে 457, সরি দেখে নাও 1 মিনিট, আমি তোমাকে শুধু বললাম যে 457 পর্যন্ত 15 দিয়ে ভাগ করলে ভাগ করা যায় এমন কতগুলো সংখ্যা পড়বে, 15 গুণিতক কতগুলো, ভাগ করে তুমি বার করে ফেলতে পারবা। যে বলবা 3 15 45, মানে 0 3 0 0, মানে 15 দিয়ে 30কে গুণ করলে হয় 450, 7 ভাগ শেষ থাক, অসুবিধা নেই। মানে 30টা, তুমি বলবা 1 থেকে 457 পর্যন্ত 15-র গুণিতক রয়েছে 30টি, তাই তো? তাহলে আমাদের সেটাই বার করতে বলেছে যে কয়টি সংখ্যা থাকবে। তুমি সঙ্গে সঙ্গে 30 কি অ্যান্সার নিবা? অ্যান্সার নিবা না, কারণ কি? কারণ ওরা 17 থেকে জিজ্ঞাসা করছে, 17 থেকে। তাহলে 17-র আগে কিন্তু 17-র আগে কিন্তু 15-র একটা গুণিতক পড়ছে 15 নিজেই, সেই জন্য একটা কিন্তু বাদ হয়ে যাবে, একটা সংখ্যা বাদ হয়ে যাবে, অর্থাৎ বলবা যে 29টা সংখ্যা থাকবে। এমন কতগুলো সংখ্যা? 29টি। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো, এই প্রশ্নটা একটু মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে? এখানে তোমার আর কি সেই বারগুলো ওঠেনি, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি আসলে প্রশ্নটা কেমন ছিল। দেখো প্রশ্নটা এরকম ছিল, 0.46-এর উপরে বার, তারপরে এখানে বিয়োগ ছিল, বিয়োগ দিয়ে 0.589 উপরে বার, ঠিক আছে? বারটা বোঝা যাচ্ছে? দেখো বার মানে উপরে দাগ আর কি, যোগ দিয়ে তারপরে ছিল 0.3333-র উপরে বার। এবার সঙ্গে সঙ্গে তুমি কি করবা? সিম্পল সমাধান করবা, যোগের আগে যোগে যোগে যোগ করে নিবা, তারপরে বিয়োগ করবা। দেখো তুমি 0.46 যার মাথায় বার থাকে সেটা কিন্তু 2-4 বার এক্সট্রা করে লিখে দিবা, কেমন? এবার তার সাথে এটা যোগ করো যে 0.3333, তাই না? এবার দেখো যোগ করলে হয় 9997.0। এবার আমাদের এইটা বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে? যে 0.589, এবার 89-এর উপরে বার 89 করলে, আর এখানে 9 একটা জুড়ে দিলে কোনো অসুবিধা হবে না, কারণ এখানে তুমি যে 6 বাড়াও 3 বাড়াও সে 9 বেড়ে যাচ্ছে। এবার বিয়োগ করো, সঠিক উত্তর চলে যাবে। দেখো 9 থেকে গেলে 0, 9 থেকে 8 গেলে 1, 0 8 গেলে 1, আর এদিকে 7 থেকে 5 গেলে 2.0, মানে বুঝতেই পারছো 2 এর পরে 10 রিপিট হবে, তাহলে 0.2 এর পরে 10টা রিপিট হচ্ছে, মানে যেটা রিপিট হয় তার উপর বার দিতে হয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে যে 0.12-র উপরে বার। এগুলো এরকম বার ছিল, প্রশ্নটা মিস্টেক হয়েছে, আমি পিডিএফ দেওয়ার সময় ঠিক করে দেবো, ঠিক আছে? অপশান 3 এখানে সঠিক উত্তর। তুমি বিষয়টা বুঝলে তো? তাহলেই হবে। দেখো পরে ভালো প্রশ্ন বলছে, এই যে এইভাবে 1 -2 +3 -4 +5 -6, মানে প্লাস মাইনাস প্লাস মাইনাস, এইভাবে 100 পর্যন্ত পদের অভিব্যক্তিটির মান কত? সরাসরি এদের যোগ করলে কী হবে সেইটাই তোমাকে জানতে চাইছে। তুমি খুব ভালো মতো একটা জিনিস লক্ষ্য করো যে প্রথমে কী রয়েছে, এটা জোড়া করো, জোড়া করার চেষ্টা করো। দেখো 1 -2 এক জোড়া, তারপরে কি আছে +3 -4 দুই জোড়া, ঠিক আছে? এই এক জোড়া, এই এক জোড়া, দু জোড়া, দুটো সংখ্যা মিলে এই একটা জোড়া হচ্ছে, দুটো সংখ্যা মিলে একটা জোড়া। তাহলে এখান থেকে কি বেরোচ্ছে? এখান থেকে বলবো -1 বেরোচ্ছে, এখান থেকেও কিন্তু -1 বেরোচ্ছে। তাহলে এইভাবে যদি আমরা 100 পর্যন্ত লিখি, এইভাবে যদি আমরা 100 পর্যন্ত লিখি, তুমি বলবা দাদা যে তাহলে 100-র অর্ধেক 50, 50টা 1 বেরোবে। কতগুলো? 50টা 1 বেরোবে, আর এদের যোগ করতে হবে, তাই না? যোগ রয়েছে, তাই না? দেখো এখানে কিন্তু যোগ পড়ছে, ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু যোগ পড়ছে। তাহলে 100টার অর্ধেক হচ্ছে 50, অর্থাৎ 50টি এরকম জোড়া পড়বে, এবং সেই জোড়াগুলো আসবে -1-এর জোড়া। তাহলে -1 মানে কি? তুমি বলবা যে -50 হবে। কতগুলো হবে? মানে 50টা -1 হবে। তাহলে 50টা -1 যোগ করলে -50, কিছুই নেই, খুব সহজ অঙ্ক, ঠিক আছে? বোঝা গেল? চলো, বলছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং ক্ষুদ্রতম যৌগিক সংখ্যার গুণফল। তুমি তো পড়েই নিয়েছো, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2 আর ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা 4, গুণ করলে 8, অপশান 3 সঠিক উত্তর। দেখো এরকম ইজি প্রশ্ন আসবে, তোমরা কিন্তু মানে এইগুলো তাই বলে মানে কি বলবো, মানে এড়িয়ে যেও না, মনে করো না যে একদম ইজি বলে কি এই ক্লাস করবো না, ঠিক আছে? সেটা কিন্তু করো না, কারণ ইজি প্রশ্নে অনেকে কিন্তু ভুল করে আসে, ঠিক আছে? দেখো 10 নম্বরটা বলছে, একটি সংখ্যা 2টি অঙ্ক নিয়ে গঠিত যাদের যোগফল 8। সঙ্গে সঙ্গে দেখো তো 8 কোথায় আছে? সবগুলোই 8 আছে, অসুবিধা নেই, তাই না?
তারপরে বলছে সংখ্যাটির সাথে 18 যোগ করা হলে অঙ্কগুলির বিপরীত হয়ে যায়। সংখ্যাটি কত? দেখো 26 যদি আমরা উত্তর নিতাম, এর সাথে 18 যোগ করলে কি এটা উল্টে যায়, উল্টে গেলে 62। দেখো তো 18 যোগ করলে 62 আসে কি? কখনোই কিন্তু আসবে না, অর্থাৎ 26 উত্তর হবে না। চলো অপশান 2 নিলাম যে 35। এবার 35-এর সাথে 18 যোগ করলে কি 35 উল্টে যাবে, অর্থাৎ 53 আসবে কি? 53 আসবে কি? দেখো তো 8 5 13 3 হাতে 1 4-এর ঘেরা অবশ্যই আসছে, অর্থাৎ আমাদের অপশান 2 সঠিক উত্তর। খুব সহজেই করতে পারবে, কেমন? বলছে যদি একটি সংখ্যা অন্য সংখ্যার 4 গুণের চেয়ে 3, এটা 3 হবে, হ্যাঁ, ও মানে 3টাকে আর কি তোমার হচ্ছে 3 উঠে মানে ও উঠে গেছে, দেখে নাও। বলছে যদি একটি সংখ্যা অন্য সংখ্যার 4 গুণের চেয়ে 3 বেশি হয় তবে নির্ণয় করে বলুন যেখানে সংখ্যা দুটির যোগফল 33, তাহলে সেই সংখ্যাগুলো কী কী? ভালো করে বোঝো, একটি সংখ্যা অন্য সংখ্যার থেকে 4 গুণের থেকে 3 বেশি। চলো অপশান ধরি। অপশান 1-এরটা 6 আছে, 6-এর 4 গুণের থেকে 3 বেশি, তাহলে তাহলে কি পরের সংখ্যা আসে? তুমি বলবা 4 ছক 24 আর 3 27, এটা আসছে কিন্তু। আর ওই সংখ্যা দুটো যোগ করে নাকি 33, দেখো 27 আর 6 যোগ করলে 33, অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারলে তুমি পরেরটা ধরো। দেখো 12-র 4 গুণের 4 গুণ করে 3 যোগ করলে কখনোই 21 কিন্তু আসে না, অপশান 2 আমাদের হবে না। 7-এর 4 গুণ করে 4 7 28, তার সঙ্গে আবার 3 যোগ করতে হবে, 26 আসবে না। 8-এর 4 গুণ করে 3 যোগ করলে কখনোই 25 আসবে না, অপশান 1-ই আমরা সঠিক ধরেছি, ওটাই সঠিক উত্তর হতে বাধ্য। কেমন? চলো দেখো অপশান টেস্টের উপর তোমাকে কিন্তু কাজ করতে হবে, তুমি কিন্তু স্মার্টভাবে পড়বা, কারণ এখন ওই XY Z ধরে করার অতটা সময় পাবে না তুমি। ঠিক আছে, তোমাকে এই ছোটোখাটো এইসব ট্রিক্স বা কৌশলগুলো তোমাকে শিখতে হবে, কারণ পরীক্ষার সময় 4টে অপশান থাকবে, এটা কিন্তু মাথায় রেখো। আমাদের অঙ্ক করিয়ে দেখিয়ে দিয়ে আসতে হবে না, আমাদের সঠিক উত্তরটা করলেই আমরা নাম্বার পাবো। কেমন? বলছে দেখো একটি পরীক্ষায় 50টি প্রশ্ন নিয়ে গঠিত, প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর থাকে এবং প্রত্যেকটি ভুল উত্তরের জন্য হাফ নাম্বার কাটা হয়। একজন প্রার্থী যিনি এই পরীক্ষাটিতে সমস্ত প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করেছেন এবং মানে সমস্ত প্রশ্ন আর কি টিক মেরে এসছে, তার মধ্যে দেখলো যে এসে দেখলো যে 41 নাম্বার পেয়েছে। সে কত পেয়েছে? 41 নাম্বার পেয়েছে। তিনি সঠিক উত্তর দিয়েছেন এমন প্রশ্নের সংখ্যা নির্ণয় করো। দেখো সিম্পল ব্যাপার যে 50টা প্রশ্নের পরীক্ষা, যেখানে একটা সঠিক করলে 1 নাম্বার আর একটা প্রশ্ন বেঠিক করলে হাফ নাম্বার কাটা যাবে। কেমন? তা একজন 41 পেয়েছে, তাহলে সে কতগুলো সঠিক প্রশ্ন দিয়ে, দেখো সে যদি আমাদের সেটাই জানতে চাইছে যে এমন প্রশ্নের সংখ্যা নির্ণয় করো যে সঠিক উত্তর দিয়েছে এমন প্রশ্নের সংখ্যা। যদি সে 46টা সঠিক উত্তর দিত তাহলে সে 46 নাম্বার পেত, কারণ প্রত্যেকটা সঠিক প্রশ্নের জন্য 1 নাম্বার। তাহলে 50-এর মধ্যে 46টা সঠিক হলে পরে আর 4টে প্রশ্ন বেঠিক করেছে, নিশ্চয়ই 4টের জন্য 2 নাম্বার কাটবে, 46 থেকে 2 কাটলে 44 আসছে, 41 কিন্তু আসছে না। অপশান 1 আমাদের হবে না, আমার কথা ধরতে পারলে। যদি সে 42টা প্রশ্নের অ্যান্সার দিত মানে সঠিক উত্তর দিত তাহলে 42 নাম্বার পেত, আর 8টা প্রশ্ন সে নিশ্চয়ই ভুল দিয়েছে, যদি 42টা সঠিক দেয় তাহলে 8-এর জন্য 4 কিন্তু কমবে, 42 থেকে 4 কমলে কিন্তু 41 নাম্বার তার থাকছে না। তাহলে সে যদি 44টা প্রশ্ন সঠিক করে তাহলে 44 নাম্বার তো এদিকে পাচ্ছে। এবার 6টা প্রশ্ন তার ভুল গেছে, মানে 6-এর হাফ হচ্ছে 3 নাম্বার তার মাইনাস হবে, মাইনাসে আসলে নাম্বারটা দাঁড়াবে 41। আসলে দেখো নাম্বার কিন্তু 41ই দাঁড়াচ্ছে, অপশান 3 আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের প্রশ্ন। বলছে একটি সংখ্যা 3টি অঙ্ক নিয়ে গঠিত যাদের যোগফল 17। দেখো তো কোথায় 17 আসছে নাকি? তুমি বলবা এখানে 17 কি আসছে? 8 আসছে। এখানেও দেখো আসছে। এখানেও দেখো হচ্ছে 9 আর তোমার হচ্ছে 6 কত? 9 6 15, এটা কিন্তু আসছে না, হবে না, তাই না? এখানে দেখো হচ্ছে তোমার কত? 8 আর 9 কত? 17। অর্থাৎ তুমি বললে অপশান 3 হবে না, 1 2 আর 4-এর মধ্যে যে কোনো একটা হবে, এইটুকু আমরা বুঝে গেলাম, তাই না? এবার বলছে যে মাঝেরটি অন্য দুটির অন্য অন্য দুটির যোগফলকে 1 দ্বারা অতিক্রম করে। মানে মাঝের যে সংখ্যাটা দেখো একক দশক শতক, এবার এই মাঝের সংখ্যাটা অন্য যে দুটো রয়েছে তাদের যোগফল যা হবে তাকে 1 দ্বারা অতিক্রম করে, মানে যোগফলের থেকেও 1 বেশি। দেখো তো 9, অন্য দুটির যোগফল 4 4 8, তার থেকে 1 বেশি, এটাও হতে পারে, এটাও হতে পারে। 6 আর 2 কত? 8 আর এটাও হতে পারে। ঠিক আছে, চলো ঠিক আছে, আচ্ছা দেখে নিই তারপরে কি বলছে। বলছে যদি সংখ্যাগুলিকে বিপরীত করা হয় সংখ্যাটি এত হ্রাস পায়, মানে এত কমে যায়, তাহলে সংখ্যাটি কি? এবার আমরা খুব ভালো মতো বলতে পারবো, যদি আমরা তো দেখেছিলাম 3 তো হবেই না, 494 থেকে যদি আমরা তোমার হচ্ছে বিপরীত ক্রম মানে 400
কত হচ্ছে? তোমার হচ্ছে 94 হচ্ছে। বাদ দিলে কি এটা থাকছে? এটা তো হবেই না। ভালো মতো বুঝতে পারছো। 593 থেকে যে 5 দেখো আমি লিখছি। 593 থেকে উল্টে দাও 395, হ্যাঁ? 395 বাদ দাও, কখনো 396 থাকে না। এটাও হবে না, অর্থাৎ অপশন 4 উত্তর হতে আমাদের বাধ্য। তুমি দেখো 692 থেকে যদি উল্টে দাও, উল্টে দিলে পরে 296 হচ্ছে। 296 বাদ দাও, দেখো তোমার এটা চলে আসবে 396 আসতে বাধ্য। দেখো 6 হচ্ছে, এখানে 1 এসে 9 হলো, এখানে 1 এসে 3 হলো। বোঝা গেল কোনো সমস্যা? চলে আসি পরের প্রশ্নে। বলছে দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল হলো 8। যদি তাদের অনন্যকের যোগফল এত হয় তাহলে সংখ্যাগুলো কি কি সেটা বলো। সিম্পল ব্যাপার। দেখো দুটো স্বাভাবিক সংখ্যা কোনগুলো, তুমি ধরলে একটা এক্স আর একটা ওয়াই, এদের যোগফলটা হচ্ছে 8। ঠিক আছে, এবার অনন্যক বলতে কি বোঝায়, যে একটা সংখ্যা এক্স ধরেছিলাম, এই সংখ্যাটার অনন্যক হবে 1/x, আর একটা ওয়াই, তাহলে এর অনন্যক হবে 1/y। এদের যোগফল নাকি ওরা বলছে কি যে হচ্ছে 8/15। 8/15। তাহলে এবার দেখো খুব সহজে কি করে করবে, এখানে এদের লসাগু করো। লসাগু করলে বলবা দাদা এক্স ওয়াই আর উপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই, মানে ওয়াই প্লাস এক্স হবে, সেটা সাজিয়ে লিখলে এক্স প্লাস ওয়াই, এটা সমান 8/15। তাহলে এবার তুমি তো ভালো মতোই বুঝে গেছো যে এইটার মান এটা, এইটার মান এটা, মানে সংখ্যা দুটির যোগফল 8 অবশ্যই সঠিক মেনেছে। আবার সংখ্যা দুটির গুণফল হচ্ছে 15। তাহলে পরে দেখো তো এর মধ্যে কোন সংখ্যাটা অবশ্য 15 হয়, তুমি বলবা 3 আর 5 যোগ করলে 8 আসে, আর 3 আর 5 গুণ করলে 15 আসে, অর্থাৎ অপশন 1 আমাদের উত্তর হতে বাধ্য। বুঝতে পারলে বিষয়টা? খুব ভালো প্রশ্ন, সহজ প্রশ্ন কিন্তু ভালো। চলে আসি এই প্রশ্নটা কালকের প্রশ্ন, মানে আগের দিন আমি যে নাম্বার সিস্টেমে ক্লাস 2 করিয়েছিলাম তার মধ্যে অনেকেই বুঝতে পাওনি, সেই জন্য আমি ভাবলাম আর একবার তোমাদের বুঝিয়ে দিই। ঠিক 20 নাম্বারের প্রশ্ন এটা ছিল যে 100 থেকে 300-র মধ্যে 11-র গুণিতকগুলোর সমষ্টি কত। অনেকেই বুঝতে পাওনি, ভালো করে বুঝে নাও। যখনই এরকম বলবে যে এত থেকে এতর মধ্যে এত সংখ্যাটার কতগুলো গুণিতক, মানে সেগুলো সমষ্টি কত, তুমি আগে চেষ্টা করবা যে 11-র গুণিতক কতগুলো রয়েছে আগে সেটা দেখো, তারপরে তার যোগফল বার করব। তুমি বলবা 100 থেকে শুরু হয়েছে, দেখো 100 তো আর 11-র গুণিতক নয়, তাহলে 100-র পরে ঠিক পরে কত আছে, তুমি বলবা 11। 11 ইন্টু 10, মানে 11×10 = 110 রয়েছে, তাই না? আর 300-র ঠিক আগেই, 300 তো 11-র গুণিতক নয়, 300-র ঠিক আগেই তুমি বলবা যে যদি তুমি ভাগ করো, দেখো ভাগ করলে বার করতে পারবা, হ্যাঁ ভাগ করলে দেখবা 27 বেরোবে। তার মানে 11 ইন্টু 27 করবা, দেখবা চলে আসবে 297, এটা রয়েছে তোমার 11-র গুণিতক। এবার তুমি ভালো মতোই বুঝে গেছো যে এখানে এখানে দেখো যে এখানে এর মধ্যে যে সংখ্যাগুলো আসবে সেটা ঠিক এরকম হবে, 11 ইন্টু 10, 11 ইন্টু 12, 11 ইন্টু 13, 11 ইন্টু 14, 11 ইন্টু 15, এইভাবে করতে করতে 11 ইন্টু 27 পর্যন্ত আসবে। তাহলে সবার মধ্যে কিন্তু 11টা গুণ সম্পর্কে আছে, 11টা তুমি কমন নিয়ে নিলে, তাহলে থাকলো 10 যোগ 11 যোগ 12, যোগ চিহ্ন কেন দিচ্ছি, কারণ সমষ্টি বার করছি, বিষয়টা বুঝতে পারলে? এইভাবে যোগ হতে হতে যোগ 27 পর্যন্ত তোমার যাবে। এবার তুমি দেখো আজকেরই 3 নাম্বার কি 2 নাম্বার প্রশ্ন এমন একটা ছিল যে 1 থেকে এত পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বা সমষ্টি কত। সেক্ষেত্রে কি করেছিলে, n ইন্টু n প্লাস 1/2 সূত্রটা অ্যাপ্লাই করেছিলে। ঠিক একই রকম আমি যদি তোমাকে বলি যে দাদা 1 থেকে, ওটা কি 1 থেকে শুরু হয় সবসময়, এই সূত্রটা 1 থেকে শুরু হলেই এই সূত্রটা খাটে। আমি যদি তোমাকে বলতাম যে 1 থেকে 27 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির যোগফল কত, তুমি বলতে যে দাদা n ইন্টু n প্লাস 1/2, যেখানে n মানে 27, 27 ইন্টু 28/2, বোঝা গেল? 2 দিয়ে কাটলে 14, 14 আর 27 গুণ করলে কত হয় বলো? 14 আর 27 গুণ করো, দেখো হচ্ছে 14 দুগুণি 28, মানে 280, আর তোমার হচ্ছে সরি 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 সরি, দেখো 14 দিয়ে আমরা করছি এখানে, দেখো 27 দিয়ে 14কে আমরা 10 আর 4-এ ভেঙে নিলাম, গুণ করছি কিন্তু, হ্যাঁ, তার মানে 270, আর এদিকে হচ্ছে 4 7 28, 108 হচ্ছে, মানে 8 7 3, 378। এটা গুণ করে কত পেলাম? 378। কি পেলাম? 1 থেকে 27 পর্যন্ত সংখ্যাগুলির গুণফল 378। কিন্তু আমাদের তো 1 থেকে 27 পর্যন্ত বলেনি, আমরা দেখতে পাচ্ছি 10 থেকে, তার মানে এর আগে 1 যোগ 2 যোগ এইভাবে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল যেটা হয় সেটা আমাদের বাদ দিতে হবে এটা থেকে, বিষয়টা বুঝলে? তাহলে 1 থেকে 9 পর্যন্ত তুমি বলবে 9 ইন্টু 10/2, মানে 2 দিয়ে কাটলে 5, 5 নং 45, এখান থেকে মানে 378 থেকে 45 বাদ দাও। 45 বাদ দিলে তুমি বলবা কত হচ্ছে বলো?
3 3 333। আর এই 333 কত টাকা, এই ব্র্যাকেটের মধ্যেকার কাজই কিন্তু 333 হচ্ছে, তার সাথে 11 গুণ করবো, সঠিক উত্তর চলে আসবো, কারণ 11 কমন নিয়েছিলাম, বিষয়টা বুঝলে? তাহলে 11 গুণ 333 গুণ করবা, দেখবা 3663 চলে আসবে, ঠিক আছে? কারণ গুণ করার কৌশল কি, এক ঘর সরিয়ে আবার লিখবা, দেখবা 6 6 এদিকে 3 এদিকে 3, বোঝা গেল বিষয়টা? চলো পরে প্রশ্ন। ঠিক একই রকম দেখো এই টাইপের প্রশ্ন আসতে পারে যে এটা হচ্ছে পূর্ণবর্গ বলেছে, 1 থেকে 25 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যাগুলির যোগফল কত, তখন তুমি কি করবে? এর একটা সূত্র আছে, সূত্রগুলো মুখস্থ রাখবা, ঠিক আছে? ভালো হবে যে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n ইন্টু 2n প্লাস 1 প্লাস 1 বাই 6, কী বললাম? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, তাহলে n মানে কত? এখানে যে সংখ্যাটা রয়েছে সর্বশ্রেষ্ঠ মানে সবার শেষের সংখ্যাটা, সেটাই হচ্ছে n এর মান। তাহলে বলবা 25 গুণ 26, তাই না? 25 গুণ 26, এখানে ব্র্যাকেট মানে গুণ, 25 দুগুণি 50, n 2n মানে কি 25 দুগুণি 50 একে 51, তাই না? বাই 6, 6কে তুমি বলতে পারো, দেখো 3 দিয়ে কাটো, 3 17 51, 3 দুগুণি 6, 2 দিয়ে 26কে কাটলে 13, তার মানে 25 13 17 গুণ করবো, সঠিক উত্তর চলে আসবে। এটা তোমার জন্য দেওয়া থাকলো, তুমি বলো 25 13 17 গুণ করলে কোন উত্তরটা সঠিক আসবে সেটা করে বলো, ঠিক আছে? চলে আসি পরের প্রশ্নে। দেখো একই টাইপের প্রশ্ন যদি এখানে বলে দেবে শুধু যে 1 থেকে 12 পর্যন্ত পূর্ণ ঘন সংখ্যার, ঘন এখানে বর্গ নয়, ঘন সংখ্যাগুলির যোগফল কত, সঙ্গে সঙ্গে কি করবা, তুমি দেখবা যে এর একটা সূত্র আছে, লিখে নাও যে n ইন্টু n প্লাস 1 বাই 2, যে ওই যে স্বাভাবিক সংখ্যার যোগ করার যে সূত্র, সেই সূত্রটাই তুমি অ্যাপ্লাই করবা, শুধু তাকে একবার স্কোয়ার করে দিতে হবে। কি বললাম? স্বাভাবিক সংখ্যা বার করার সূত্রটা লিখে নিয়ে যেটা বেরোবে সেটা স্কোয়ার করবা। তাহলে বলো 12, তুমি বলবা 12 গুণ 13 বাই 2, 2 দিয়ে কাটলে 6, 6 তেরং হচ্ছে 78, 78, তাই না? তার স্কোয়ার করে দেবো। এবারে বর্গ করার সিস্টেমটা তো আমরা খুব ভালো মতোই জানি, যে দেখো আমি আবার শিখিয়ে দিচ্ছি, যে কোনো সংখ্যার বর্গ করার সিস্টেমটা কি, দেখো 8 8টা কত 64 লিখলে, 7 7টা কত 49 লিখলে, এবার এককের ঘরটা বাদ দিয়ে তুমি কি করবা, এদেরকে গুণ করবা। দেখো 7 8 56, 56 ইন্টু 2, 56 ইন্টু 2 কত হয় বলো? হচ্ছে তোমার 112, 112 লিখে দাও, দিয়ে যোগ করো এককের ঘরটা বাদ দিয়ে, তাহলে 4 6 আর 2 8, 9 আর 1 10 শূন্য, হাতের একটা এখানে এসে 5 আর 1 6 হয়ে গেল, অর্থাৎ 6084, অপশান 2 আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? আর নেই, এই ছিল তোমাদের সংখ্যা তত্ত্বের উপরে আরও বেশ কিছু ধরনের আমরা টাইপ দেখে নিলাম, এগুলো কিন্তু ভালো করে তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, ঠিক আছে? সবাই ভালো করে পড়বা, রাখছি, জয় হিন্দ।